বাপের বিটা হলে আসেন বাংলাদেশে। আমানুল্লাহ আমান বলছে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে আসবে, আসে তিনি মসনদে বসে যাবেন, শেখ হাসিনার ওই মসনদ আমরা বাড়িয়ে ভেঙে দেবো। ভাই এখানে মা বোনেরা আছে, ওনারা একটা বালু ছিটতে পারবেন না। বঙ্গবন্ধুর কন্যা সকলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষের কার্যক্রম শুরু করে। আর খালেদা জিয়া কীর্তন করতেন, তার দাঁত ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তার দাঁতের কি অবস্থা। দাঁত লাল পানির খাওয়ার ঠাপে দাঁতের অবস্থায় কালো হয়ে গেছে। তো মসজিদ কোন দিকে থাকে, নামাজ পড়ে কোন দিকে খালেদা জিয়া কিন্তু জানে না। বগুড়াতে আগে জিয়া রহমান কি করেছেন আর এখন শেখ হাসিনা কি করছে সেটা দেখার জন্য এসেছিলাম। কারণ এর আগে জিয়ার শাসনামলে এই বগুড়াতে আমি এসেছি। জিয়ার শাসনামলে বগুড়া থেকে রংপুর, দিনাজপুরে, পঞ্চগড়েও আমি গিয়েছি। সেই সময় কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা আছে সেটা দেখার জন্য এসেছি। কারণ আমি ছাত্র জীবনে মান্নান ভাই যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের যখন ভিপি ছিলেন, তখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। যখন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন, তখন আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম ঝিনাইদহ। সুলতান ভাইয়ের সময় আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। তারপরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ করে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুইবার সাধারণ সম্পাদক হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের প্রমাণ হলো আগে বগুড়া 1.6 ঘন্টা সময় লাগতো, আজকে আমি 3.25 ঘন্টায় ঝিনাইদহ থেকে 250 কিলোমিটার 3.25 ঘন্টায় আমি এই বগুড়া শহরে উপস্থিত হয়েছি। ঝিনাইদহ থেকে আগে ঢাকায় যেতে এই পদ্মা সেতু পার হওয়া ঘাটে আমাদের 2-3 ঘন্টা সময় লাগতো। আমাদের ওখানে 4টে ফেরি ছিল, 4টে ফেরি পার হওয়া লাগতো। স্বাধীনতার পরে 7টা ফেরি ছিল, তারপরে 80 দশকে 4টা ফেরি এলো, এখন আর কোনো ফেরি নেই। পদ্মা সেতু হওয়ার পরে এখন আমরা 2.5 ঘন্টায় ঝিনাইদহ থেকে ঢাকা শহরে পৌঁছাতে পারি। এই হলো শেখ হাসিনার উন্নয়ন। একটা পদ্মা সেতু মানুষের ভাগ্যের এত পরিবর্তন করতে পারে সেটা বুঝতে বাকি থাকে না। ঝাল যখন 1000 টাকা কেজি হয়ে গেল, তখন ঝিনাইদহ থেকে কিন্তু ঝাল আবার ঢাকা শহরে একদিনে চলে গেল, এবং বেনাপোল থেকে যখন ঝাল একদিনে ঢাকায় শহরে চলে গেল, তখন 300 টাকায় আবার ঝাল পাওয়া গেল ঢাকা শহরে। কিন্তু আগে যদি আগের অবস্থা থাকতো তাহলে ঘাটেই ঝাল পৌঁছে যেত, ঢাকা শহর পর্যন্ত আর পৌঁছাতো না। তাহলে পদ্মা সেতু দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের ভাগ্যের এমন পরিবর্তন করেছেন যে বাগেরহাটে বা গোপালগঞ্জ, যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি, সেই গোপালগঞ্জে আসতেও 7 ঘন্টা সময় লাগতো, এখন মাননীয় প্রধানমন্ত্রী 1.5 ঘন্টায় ঢাকা থেকে গোপালগঞ্জ পৌঁছাতে পারে। এটা কেউ স্বপ্নেও ভাবেনি। সবাই স্বপ্ন দেখতো যে কিভাবে পদ্মা সেতু হবে, আর খালেদা জিয়া বলতো পদ্মা সেতু জীবনেও হবে না, আর যে জোড়াতালি দিচ্ছে ও বড় হওয়ার সাথে সাথে ভেঙে পড়ে যাবে। একথাও খালেদা জিয়া বহুতবার বলেছেন। আপনারা এখনো টেলিভিশন দেখলে শুনতে পাবেন খালেদা জিয়া সেই বক্তৃতা দিচ্ছে যে জোড়া পদ্মা সেতু থেকে উঠবেন না, ওইটা ভেঙে চুরে পড়বে। ইনশাল্লাহ ভেঙে চুরে পড়েওনি, এবং আপনারা কেউ এখানে যারা আছেন কেউ ভেঙে চুরে পড়া দেখে যেতে পারবেন না। এত ইসলামের ধারক বাহক জিয়া রহমান, খালেদা জিয়া, এরশাদ, সাত্তার, যারা ইসলামের ধারক বাহক ছিলেন, এই মুজাহিদি সাহেব, তারাও কিন্তু কেউ একটা মসজিদ বানায়নি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সকলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষের কার্যক্রম শুরু করে। আর খালেদা জিয়া কীর্তন করতেন, তার দাঁত ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তার দাঁতের কি অবস্থা। দাঁত লাল পানির খাওয়ার ঠাপে দাঁতের অবস্থায় কালো হয়ে গেছে। যারা খায়, বিড়ি খায়, মদ খায়, তাদের দেখবেন দাঁতের চেহারা কেরাম বোঝাই যায়। তাকে পান তামাক যারাই খাবে তাদের চেহারা দেখলে বোঝা যায়। সেই কারণে খালেদা জিয়া কিন্তু ইসলামের ধারক বাহক ছিলেন। যে মসজিদ কোন দিকে থাকে, নামাজ পড়ে কোন দিকে, খালেদা জিয়া কিন্তু জানে না। একদিনে একটা লোক বলতে পারেন কিনা যে খালেদা জিয়া নামাজ পড়েছেন এরকম কোন ছবি কেউ দেখাতে পারেন কিনা? শুধু হজে গিয়েছে, সেই ছবি তিনি দেখাইছেন। তো হজে যাওয়ার আগে এয়ারপোর্টে কি কি নিয়ে গিয়েছেন সেটাও পাবলিক কিন্তু দেখেছে। আর আজকে বলা হয় বিভিন্ন জায়গায় যে এই ভোটে রাতের অন্ধকারে ভোট হয়েছে, অনেক বন্ধু বলেন। এখানে সাংবাদিক ভাইরা আছেন, চ্যালেঞ্জে বলতে পারি, একটা সাংবাদিক ভিডিও কিছু যদি দেখাতে পারেন রাতের অন্ধকারে ভোট হয়েছে, একেবারে আপনার ওই সোনাতলা থেকে আপনার বগুড়া পর্যন্ত নাকে খত দিয়ে চলে যাবো যদি একটা ভিডিও কেউ দেখাতে পারেন রাতের অন্ধকারে ভোট হয়েছে। কিন্তু টকশোতে বন্ধুরা যান, টকশোতে এখন বিবি চ্যানেল, সব চ্যানেল, 43টা চ্যানেল শেখ হাসিনা আপনাদের অনুমোদন দিয়েছেন।
43টা চ্যানেলে কেউ বলে যেটা আওয়ামী লীগের লোক চালায় এই টিভি চ্যানেলের মালিক, কেউ বলে যেটা আওয়ামী লীগের শিল্পপতির এই টিভি চ্যানেল। আওয়ামী লীগের পিন্ডি চটকানোর জন্য সব টিভি চ্যানেল হয়েছে। সকালবেলা উঠে দেখবেন টকশোতে এক বন্ধুরা আসে, সেই বন্ধুকে কেউ চেনে না, সেই বন্ধুদের বাংলাদেশে কোনো অবদান নেই, কোনো জায়গায় কোনো অবদান নেই। ছাত্র রাজনীতিতে বলেন, শিক্ষাতে বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনে বলেন, শিল্পে বলেন, বাণিজ্যে বলেন, কোন জায়গায় সেই বন্ধুদের অবদান নেই। কিন্তু সেই বন্ধুরা টকশোতে যায় শেখ হাসিনার পিন্ডি চটকানো ছাড়া আর কোনো কাজ নেই সেই বন্ধুদের। তারা মিথ্যাচার করেন, মিথ্যাচার বাদে তারা কোনো কথা বলতে পারেন না। আমি আপনাদের বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ কান সব আছে, ভালো করে বুঝে শুধু খেয়াল করবেন। এই মিথ্যা কথা বললে একটা সেটা ভাঙা কানে মার দেবেন, দেখবেন 3 দিন কোনো শব্দ শুনতে পারবে না, শুধু শোষ শব্দ শুনবে, আর কিছুই শুনতে পারবে। এক জায়গায় যদি প্রতিবাদ হয়, এই মিথ্যাচার করলে যদি এক জায়গায় প্রতিবাদ হয়, তাহলে আর টকশোতে যেয়ে কেউ মিথ্যাচার করতে পারবে না, সত্যি কথা বলা লাগবে। কিন্তু না, মিডিয়া সাংবাদিকরাও কত কথা বলেন না। সাংবাদিকরা শুধু নেগেটিভ খবর প্রচার করার জন্য ব্যস্ত। কোথায় গম চুরি হয়েছে, কোথায় চাল চুরি হয়েছে, কোথায় ছাত্র কি স্লোগান দিয়েছেন, এই সব শুধু টিভিতে দেখা নয়। এত টাকা খরচ করে সরকার, এত ভর্তুকি দেয়, দেওয়ার পরে সেই টিভি চ্যানেল শুধু শেখ হাসিনার পিন্ডি চটকানো ছাড়া আর কোনো কাজ সাংবাদিক ভাইদের নেই। তাহলে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যারা টিভি চ্যানেলের মালিক হয়েছেন, 43টা মালিক, তাদেরকে বলবো সত্যি কথাটা আপনাদের চ্যানেল অন্তত প্রকাশ করার চেষ্টা করেন। আজকে এখানে সমাবেশ হয়েছে, যে সমাবেশ প্রথম 4:30টায় ছিল, সেই সমাবেশের উপস্থিতি কিন্তু এখন নেই। এখন যদি এসে শুধু এই চেয়ার কয়টা খালি আসে সেইটাই টিভিতে দেখান, তাহলে এখানকার মানুষ কষ্ট পাওয়া ছাড়া, এই মন্টু ভাই, এই খালেক ভাইরা কষ্টই পাবে। যে এই সাংবাদিকদের সাথে এত ভালো সম্পর্ক, কিন্তু দেখালো শুধু খালি চেয়ার। সকাল থেকে এই 3:30 থেকে শুরু করে প্রচন্ড তাপমাত্রা, 38 তাপমাত্রা, 40 তাপমাত্রার মধ্যে মা বোনরা, বাচ্চা কাচ্চা সহ মিছিল সহকারে এই রাজ্জাকের সমাবেশে উপস্থিত হয়েছে, শেখ হাসিনার এই উন্নয়নের সমাবেশে উপস্থিত হয়েছে। যারা প্রথমে এসেছেন তারা দেখতে পেয়েছেন যে কত মানুষ এখানে ছিল, যে সেই অবস্থা কিন্তু এখন আর নেই। আর শেখ হাসিনার সমর্থনে একটা জায়গায় বিএনপিরা প্রমাণ করে দেখান, একটা জায়গায় বোমাবাজে কোন লোক নিহত হয়েছে কিনা, সেই আজকের এই সমাবেশে আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সেই জন্য আপনাদের বলতে চাই, আজকে শেখ হাসিনাকে হত্যার জন্য আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করা হয়। আজকে শেখ হাসিনাকে যেভাবে হত্যা করা হয়, তারেক রহমান সেই ব্লুপ্রিন্ট করেন লন্ডনে বসে। বাপের বিটা হলে আসেন বাংলাদেশে। আজকে বলে সমাবেশে আমানুল্লাহ আমান বলছে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে আসবে, এসে তিনি মসনদে বসে যাবেন, শেখ হাসিনার ওই মসনদ আমরা বাড়িয়ে ভেঙে দেবো। ভাই, এখানে মা বোনেরা আছে, ওনারা একটা বালু ছিটতে পারবেন না। ওনারা এই আওয়াজ মারতে পারেন, লন্ডনে বসে আওয়াজ মারলে হবে না। তারেক রহমানকে এই দেশে আসতে হবে। এই দেশের প্রচলিত আইনে এই গ্র্যান্ড হামলা এবং অস্ত্র, অবৈধ অস্ত্র বাংলাদেশে আনার অপরাধে যে শাস্তি হয়েছে, সেই সাজা খেটে ওনাকে রাজনীতি করতে হবে। এর বাইরে কোনো রাজনীতি করার সুযোগ নেই। অনেক বন্ধুরা মনে করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহেরকে হত্যা করেছিলেন, যে বন্ধুরা, তার সহকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করেছিলেন। তার মেয়ে তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়তো, সেই মেয়ে সায়েন্সের পড়া মেয়ে ট্রান্সফার করে তিনি আসছে যে অনার্স পড়ে, তিনি ল পড়ে তিনি উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এবং তার বাবার মামলা পরিচালনা করে আজকে সেই খুনিদের, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিনের আজকে ফাঁসি কার্যকর হয়েছে ওই রাজশাহী কারাগারে। 17 বছর অপেক্ষা করেছেন তাহেরের কন্যা এই ফাঁসির জন্য। আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার এদেশে হবে না, সেই আইন জিয়াউর রহমান ওই সংসদে পাস করেছিল, ইন্ডেমনিটি অধ্যাদেশ। সেই আইন আমরা 96 সালে সংসদে যে সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার এদেশে হয়েছে এবং সেই খুনিদের ফাঁসি কার্যকর হয়েছে। আপনারা সেটা দেখেছেন। এখনো যে সব খুনিরা
বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে পালিয়ে আছে। আজকের এই সবাই সেই খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিদেশ থেকে এনে তাদের ফাঁসি কার্যকর করার আহ্বান জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের সেই আহ্বান। সেই জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই ধৈর্যের মেওয়া ফলে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করে।